এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ধন্যবাদ। এবং কিছুক্ষণ পর সে আহনার ওড়নাটাকে উপরে তুলতেই আমি বলেছিলাম না জান, তোমার সাথ আমি কোনোদিনও ছাড়ব না। অনেক অপেক্ষা করিয়েছ আমায়, আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। প্রীতম এটুকু বলা মাত্রই রুমে থাকা লাইটটা কেমন যেন কাঁপতে শুরু করে এবং তৎক্ষণাৎ একটা ঠান্ডা বাতাস প্রীতম আর সাহেবকে ছুঁয়ে জানলা দিয়ে বার হয়ে যায়। তখনই সঙ্গে সঙ্গে পাশের ঘরের দরজাতে কে যেন জোরে জোরে ধাক্কা মারতে থাকে। মনে হচ্ছে ভেতরের রুমে আছে আকাঙ্ক্ষা, চল গিয়ে দেখি। এই বলে প্রীতম ঘরে ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে সমস্ত রুম নোংরা হয়ে আছে। এখনো কে যেন দরজাতে জোরে জোরে ধাক্কা মারতে থাকে। প্রীতম তার বন্ধুকে নিয়ে বাইরের রুমে চলে আসে। ঠিক তখনই আরো একবার পাশের রুমের দরজাতে কে যেন ধাক্কা মারতে থাকে। ভাই, আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াই ভালো। আমার এখানে কোনো কিছুই ঠিক লাগছে না। তোর কিছু একটা ভুল হচ্ছে ভাই, আমার কথা শোন। তুই কিছুদিনের জন্য দেশের বাড়ি চলে যা। তাছাড়া তোর শরীরের অবস্থা খুব একটা ভালো না। এই অবস্থাতে তোর এখানে থাকাটা একদমই ঠিক হবে না। এক মিনিট দাঁড়া, আমার মনে পড়েছে সকালবেলাতে আকাঙ্ক্ষা আমার জন্য টিফিন বানিয়েছিল, কিন্তু আমি কলেজে টিফিন নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। এখন টিফিনটি রান্নাঘরে রাখা আছে, দাঁড়া। এই বলে প্রীতম এক দৌড় মেরে রান্নাঘরে যায়। গিয়ে দেখে সত্যি একটা টিফিন বক্স টেবিলের উপর রাখা আছে। এই দেখ, আমি বলেছিলাম না আকাঙ্ক্ষা আমার জন্য টিফিন বানিয়ে রেখেছিল। যা গিয়ে খুলে দেখ, এর মধ্যে লুচি আর আলুর দম পাবি। সাহেব কোনো অপেক্ষা না করে টিফিন বক্স খুলতে থাকে। টিফিন বক্স খুলতেই দেখে তার মধ্যে অনেক দিনের বাসি পচা খাবার রাখা আছে এবং সেই খাবার থেকে একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সমস্ত রান্নাঘরে। আচ্ছা চল একবার প্রতিবেশীদের গিয়ে জিজ্ঞাসা করে দেখি। প্রীতম আর সাহেব প্রতিটা ঘরে গিয়ে দেখতে থাকে, কিন্তু প্রতিটা ঘরের অবস্থা একই, নোংরা আর ধুলোবালি জমে আছে। আরে আমি তোকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। আমি সত্যি মিথ্যা কথা বলছি না রে। তাছাড়া আমি এতটাও বোকা নই। দাঁড়া, আমি আর আকাঙ্ক্ষা যখন ছাদের উপরে যেতাম তখন একটা লোক আকাঙ্ক্ষাকে বাজে দৃষ্টিতে দেখতে থাকতো। তুই চল, ও বললে তো তুই বিশ্বাস করবি যে আমি আর আকাঙ্ক্ষা এই রুমে থাকতাম। সাহেব লক্ষ্য করে প্রীতম যেন কেমন একটা হয়ে পড়েছে। ওকে বেশি কিছু বললে ও কেঁদে ফেলবে। তাই সাহেব প্রীতমের মন রাখতে সামনের একটা রুমে গিয়ে দরজাতে নক করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এক ধুতি পাঞ্জাবি পরা লোক দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই, এই লোকটাই ছিল। স্যার আপনি সত্যি সত্যি বলুন, আপনি আমাকে চেনেন তো? প্রীতমের এই কথাতে ওই ভদ্রলোক প্রীতমকে উপর থেকে নিচে পর্যন্ত দেখতে থাকে এবং তার চোখে মুখের হাব ভাব তৎক্ষণাৎ যেন বদলে যেতে লাগলো। বলুন না স্যার, এটা জানা আমাদের খুব জরুরি। আরে লজ্জা পাচ্ছে নিজের মুখে এই কথাগুলো বলতে। প্রতিদিন একটা প্রেমিক প্রেমিকাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। তাছাড়া আমি লক্ষ্য করেছি আকাঙ্ক্ষাকেও অন্য চোখেই দেখতো। আরে তুমি পাগল আছো নাকি?
আমি তো ভাবতাম তুমি পাগল, কিন্তু আজ তোমার কথাতে মনে হচ্ছে তুমি একটা মস্ত বড় উন্মাদ। এই ছেলেটা প্রতিদিন ছাদের উপর উঠে একা একা কথা বলতো, নিজের মনে মনে হাসতে থাকতো। দেখলে মনে হয় কারোর সাথে কথা বলছে, আর যখনই আমাকে দেখে তখনই সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে নিচে চলে যায়। আমি তখনই ভেবেছিলাম এ নিশ্চয়ই একটা পাগল আছে। মিথ্যা কথা বলছে এই লোকটা। তুই আমাকে দেখেছিস আর আকাঙ্ক্ষাকে দেখিসনি? ও প্রতিদিন আমার সাথে ছাদে যেত। ভাই, এর মানসিক অবস্থা খুব খারাপ, একে তাড়াতাড়ি একটা ভালো ডাক্তার দেখাও। প্রীতম, আকাঙ্ক্ষা বলে এখানে কেউ নেই। তাছাড়া এতদিনে কেউ ওই নামে কোনো মেয়েকেই দেখেনি। আরে বন্ধু, নিজেকে একটু শক্ত কর। তাছাড়া তুই যত ওইসব চিন্তা করবি ততই তুই মেন্টাল ডিপ্রেস হয়ে পড়বি। দেখ, আমি তোর বন্ধু, তোর খারাপ আমি একদমই চাইবো না। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, আর বাড়িতে গিয়ে সব কথা খুলে বল। প্রীতমের যেন কোনো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। নিজের চোখে যাকে দেখেছে, যার সাথে 1 বছর ধরে একই রুমে থেকেছে, আজ এক নিমেষের মধ্যে তাকে অবিশ্বাস করা এবং আকাঙ্ক্ষার সেই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোকে অস্বীকার করা প্রীতমের পক্ষে যেন কঠিন হয়ে পড়েছে। প্রীতমের মাথা ঘুরতে থাকে। ভাই, তাছাড়া তুই যেই রুমের কথা বলছিস ওখানে থাকার মতো এতটুকুই পরিস্থিতি নেই। তুই এক কাজ কর, তুই আমার সাথে আমার রুমে চল। ওখান থেকেই তুই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবি। প্রীতম সাহেবের কথাতে রাজি হয়ে যায় এবং সাহেব তাকে তার বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালবেলায় সাহেব প্রীতমকে বাসে তুলে দেয়। প্রীতম বাড়ি চলে এসেছে ঠিকই, কিন্তু সে যেন আকাঙ্ক্ষাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। টেবিলের উপর বসে সে আকাঙ্ক্ষার ছবিগুলো দেখতে থাকে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেছে। বাড়ির লোকেরা প্রীতমকে অনেক বোঝাতে থাকে যে আকাঙ্ক্ষা বলে কেউ নেই, ওটা ওর মনের ভুল। কিন্তু প্রীতম তাদের কথা শুনতেই চায় না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। প্রীতম একটা সরকারি অফিসে কাজ পেয়েছে। কাজের চাপ আর সময়ের ধারাতে প্রীতম ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে থাকে। আজ রাত্রিবেলাতে প্রীতম রাতের খাওয়া দাওয়া সেরে বিছানাতে বসে আছে। কেন জানি না আজ প্রীতমের আকাঙ্ক্ষাকে খুব মনে পড়ছে। ঝড়ের রাতে সেই প্রথম দেখা, তারপর একসাথে টাইম কাটানো। প্রীতম এইসব কথাই ভাবছিল। হঠাৎই প্রীতম কিছু একটা উপলব্ধি করে। সে বুঝতে পারে কে যেন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ প্রীতম এক বিন্দু অপেক্ষা না করে ব্যালকনির উদ্দেশ্যে দৌড়াতে থাকে। ব্যালকনিতে পৌঁছে প্রীতম দেখে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। আকাঙ্ক্ষার কাছে গিয়ে সে বলতে থাকে, তুমি তুমি এসেছো আকাঙ্ক্ষা? আমি জানি তুমি আছো। এতদিন তুমি কোথায় চলে গেছিলে আকাঙ্ক্ষা? চলো চলো, তোমার আজ সবার সাথে পরিচয় করিয়ে দেব। প্রীতমের এই কথাগুলো শোনার পর আকাঙ্ক্ষা ধীরে ধীরে পেছনে যেতে লাগলো এবং যেতে যেতেই আকাঙ্ক্ষা ব্যালকনির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে যায়।
এবং তৎক্ষণাৎ নিচে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে প্রীতমের ঘুম ভেঙে যায়। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। এতদিন পর আকাঙ্ক্ষা স্বপ্ন দেখলাম। কি যে হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। হে ভগবান! প্রীতমের এই চিৎকারে পাশের রুমে থাকা তার মা প্রীতমের রুমে আসে এবং বলতে থাকে, কি হয়েছে বাবু? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি শুনলাম তুই আকাঙ্ক্ষা বলে চিৎকার করলি। নিশ্চয়ই ওই শাঁকচুন্নিটা তো স্বপ্নে এসেছিল। বাবু দেখ তো, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ডায়মন্ড হারবারে বাড়ি। আমার তো বেশ ভারী লেগেছে। তুই একবার দেখে বল না মেয়েটা কেমন। কি বলতো বাবু, তুই জীবনে যদি আগে না বাড়িস তাহলে দেখবি তোর অতীতের ওই স্মৃতিগুলো তোকে আরও বেশি করে আঁকড়ে ধরবে। ঠিক আছে মা, যা তোমরা ভালো বোঝো সেটাই করো, আমি রাজি আছি। প্রীতম হ্যাঁ বলতে প্রীতমের মা তাড়াতাড়ি আহানাদার বাড়ি পৌঁছে যায়। আহনা, মা আমার, যাও বাবাজিকে একটু ঘরটা দেখিয়ে দিয়ে এসো। আহানা প্রীতমকে নিজের রুম দেখাতে নিয়ে যায়। প্রীতম উপরে রুমে গিয়ে দেয়ালে থাকা একটা ছবি দেখে সে হতবাক হয়ে যায়। আরে কি হয়েছে? ও, এটা এটা আমার দিদি আকাঙ্ক্ষার ছবি। কিছু বছর আগে ও কলকাতায় যায় পড়াশোনা করতে। সেখানে ও এক ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সে ধোকা দেওয়ায় দিদি সহ্য করতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ও ও ও মারা গেছে? কিন্তু কিন্তু কবে? 3 বছর আগে। কিন্তু ও আমাদের আশেপাশেই আছে। আমি আমার দিদির উপস্থিতি বুঝতে পারি। আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? প্লিজ প্লিজ নিচে চলো, আমার শরীরটা ভালো লাগছে না। জানি না এটা কাকতালীয় না অন্য কিছু। আকাঙ্ক্ষার ছোট বোন আহানার সাথেই প্রীতমের সম্বন্ধ হয়েছে। প্রীতমের উদ্বেগ বাড়তে থাকে, কারণ প্রীতম এত কিছু জানার পরও কাউকে কিছু বলতে পারছে না। আর বললেই বা কেউ ওর কথা বিশ্বাস করবে? দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেছে। আজ প্রীতমের বিয়ে। বিয়ের পরে আহানা প্রীতমের ঘরে বসে আছে। লাল বেনারসি শাড়ি আর ওড়নাতে ওর মুখটা ঢাকা। প্রীতম ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর সে আহানার ওড়নাটাকে উপরে তুলতেই আমি বলেছিলাম না জান, তোমার সাথ আমি কোনোদিনও ছাড়বো না। অনেক অপেক্ষা করিয়েছ আমায়, আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এতটুকু বলার পর আহানা জোরে জোরে হাসতে থাকে। প্রীতমের এতটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা আহানা না, আকাঙ্ক্ষার গলার আওয়াজ। সঙ্গে সঙ্গে আহানা সমস্ত চোখ সাদা হয়ে যায় এবং তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে প্রীতমের দিকে যেতে থাকে। প্রীতমের সারা শরীর তখন কাঁপতে থাকে। সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আকাঙ্ক্ষা, অ্যাকচুয়ালি তুমি তো আমার থেকে মাত্র 2 ঘর দূরে থাকো, কিন্তু তুমি কি জানো এই দূরত্ব আমার কাছে 7 সমুদ্রের মতো মনে হয়। আকাঙ্ক্ষা, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমায় অনেক অনেক ভালোবাসি প্রীতম। তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কঠিন থেকে কঠিনতর বাধা পার করতে পারি, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। ভেবে দেখো, ভালোবাসলে শেষ দিন পর্যন্ত কিন্তু আমার হাত ছাড়তে পারবে না।
তা না হলে আমরা এই বন্ধুত্বেই ঠিক আছি। ঠিক আছে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আলাদা আলাদা আমরা থাকতে পারবো না। এবার থেকে আমরা দুজন একসাথেই থাকবো। আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।